ট্রান্সফরমারটা যাদের যাদের বুঝতে বাকি আছে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, এটা হচ্ছে চ্যাপ্টার হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম, টপিক হচ্ছে ট্রান্সফরমার, ক্লাস 10 আইসিএসসিতে আছে। তো ট্রান্সফরমার হচ্ছে দুটো টাইপ। ট্রান্সফরমারটা কী কারণে ইউজ হয়? এসি ভোল্টেজ অথবা এসি কারেন্টকে বাড়ানোর জন্য আমাদের এটা ইউজ করতে হয়। এবার বিভিন্ন ক্ষেত্রে সেটা লাগে যে যদি আমাদের ধরো 220 ভোল্ট সাপ্লাই দরকার নেই, আমাকে সেখানে কমাতে হবে, তাহলে তখন আমরা ট্রান্সফরমার ইউজ করতে পারবো। বা তাকে যদি বাড়াতে হয় কিছু, বা কারেন্ট কমাতে হয় বাড়াতে হয়, তখন আমরা এগুলোকে ইউজ করতে পারবো। তো সেটা কীভাবে কাজটা করে, যে কী করে আমরা ইউজ করতে পারি, তার জন্য জানতে হবে যে দু ধরনের ট্রান্সফরমার আছে, একটা হচ্ছে স্টেপ আপ, একটা হচ্ছে স্টেপ ডাউন। তো এই নামটা সবসময় ট্রান্সফরমারের স্টেপ আপ বা স্টেপ ডাউন, এই নামটা কিন্তু দেওয়া আছে অ্যাকর্ডিং টু ভোল্টেজ। ঠিক আছে, অ্যাকর্ডিং টু ভোল্টেজ, এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এটা অ্যাকর্ডিং টু ভোল্টেজ নামটা দেওয়া আছে। তো স্টেপ আপ ট্রান্সফরমারের কাজ হচ্ছে এই যে অ্যাকর্ডিং টু ভোল্টেজ নাম বললাম, তার মানে স্টেপ আপ মানে ভোল্টেজ বাড়বে, ঠিক আছে। স্টেপ ডাউন মানে সেখানে কী হবে, ভোল্টেজ কমবে। এবারে দেখো, একটা ভোল্টেজ সাপ্লাই আসছে, তাকে আমি বাড়িয়ে দিলাম বা কমিয়ে দিলাম, এটা তো আর মানে কোনো ম্যাজিক নয়। তো ভোল্টেজ বাড়া মানেই সেখানে কিন্তু কারেন্টটা কমে যাবে, কারণ আমরা কি জানি, পাওয়ার মানে কি জানি, আমরা পাওয়ারের ফর্মুলা জানি, আমরা পাওয়ার মানে ভি ইন্টু আই। তো মনে করো পিটা ধরো 100, আমি নিউমেরিক্যাল ডেটায় বলছি 100, তাহলে ভি ধরো 50, আই ধরো 2, আমি যদি তাহলে তবে তো গিয়ে এটা 100 দাঁড়াচ্ছে 100। আমি যদি এটাকে যদি 25 করে দিই, তাহলে তখন এটা হয়ে যাবে আবার 4। তো আলটিমেট সেটা 100 থাকতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মোদ্দা কথা, আলটিমেট সেটা 100 থাকতে হবে। তো পাওয়ারটা সবসময় তো ফিক্স থাকবে, পাওয়ার তো একদম করে কমে বেড়ে যাবে না। তো এবারে যেটা হচ্ছে কমতে পারে, বাট বেড়ে তো আর যাবে না। তো যে কারণের জন্য আমরা যদি ভোল্টেজটাকে বাড়তি পেতে চাই, তাহলে অবভিয়াসলি কারেন্টটা কম থাকবে, তবে গিয়ে পাওয়ারটা ম্যানেজ হবে। আশা করি এটা বুঝতে পেরে গেছো। তার মানে স্টেপ ডাউন ট্রান্সফরমার, সেক্ষেত্রে ভোল্টেজ কমে যাওয়া মানে তার কারেন্টটা বেড়ে যাবে। দেখো, কারেন্টটা বেড়ে যাবে। এরপরে চলে আসি আমরা, আর বেশি কথা না বলে, যে ট্রান্সফরমারটা কীভাবে তৈরি হয়, কী হয়। আমরা কি বললাম যে ট্রান্সফরমার মেনলি কাজ করে, ট্রান্সফরমার কাজ করে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ওপরে। ঠিক আছে, এটাই তো আমাদের টপিক ছিল, ইলেকট্রোম্যাগনেটিজম। তো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, আমরা সিম্পলি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কী জিনিস সেটা আমরা পড়েওছি অলরেডি। তো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন দু টাইপের হয়, সেলফ ইন্ডাকশন আর মিউচুয়াল ইন্ডাকশন। তো এটা কাজ করে মিউচুয়াল ইন্ডাকশনের ওপরে। মিউচুয়াল ইন্ডাকশন বলতে কেমন, তুমি বলবে যে স্যার এটা তো শুনিনি কোনো দিন। মিউচুয়াল ইন্ডাকশন বলতে একটা কয়েলে ধরো ফ্লাক্সের পরিবর্তন হলো, সেই ফ্লাক্সের পরিবর্তনের জন্য অন্য কয়েলে তার আমরা আউটপুট পেলাম, আউটপুট ভোল্টেজ বা আউটপুট কারেন্ট, যাই হোক, একটাতে ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে, অন্যটায়। এর আগে আমরা যেটা ইন্ডাকশন পড়েছি কেমন, সেখানে কী ছিল, যে কোনো একটা এরকম কয়েল আছে, একটা ম্যাগনেটের নর্থ পোল নিয়ে এলাম, আমরা এইসব শিখছিলাম যে এইদিকে নর্থ, এইদিকে সাউথ, তাহলে একটা কয়েলের মধ্যে, তাহলে এইখানটাতে কী হবে, এই কয়েলটা চাইবে যে এইদিকে এগুলো রিপেল হোক, এই দিকের ফিল্ড লাইন্সগুলো যাতে না আসতে পারে, মানে লেঞ্জের ল যেটা ছিল, যে ফ্লাক্স চেঞ্জটাকেই বাধা দেবে, এইসব জিনিসগুলো ছিল। তাহলে এখানে নর্থ পোল তৈরি হতে হতো, তার মানে এইটার মধ্যে দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ঘুরবে, এইসব জিনিসগুলো আমরা জানতাম। সেইটা জানার পরই ট্রান্সফরমার টপিকটা এসছে। তো ট্রান্সফরমারে বেসিক্যালি হয় কি, দেখো, ট্রান্সফরমারে একটা এরকম ধরনের একটা প্রথমে সফট আয়রন কোর নেওয়া হয়। সফট আয়রন কোর বলতে কেমন ধরনের, সেটা কিন্তু প্লেটেড থাকে, খাঁজে এটাকে একদম প্লেটেড থাকে, একদম পুরো এরকমভাবে প্লেটেড থাকবে। কেন প্লেটেড থাকে সেটাও আমি বলছি, সেটাও এক এক করে বলছি জিনিসটা। দেখো, এরকম করে প্লেটেড থাকবে, এবং প্লেটগুলোকেও ইনসুলেটিং কোটিং দিয়ে কিন্তু কভার করা থাকে প্লেটগুলোকে। হ্যাঁ, পরপর সেপারেটভাবে, মানে স্লাইস করে, আমসত্রর মতন স্লাইস করে প্লেটগুলো রেখে, হ্যাঁ, এরকমভাবে একটা বানানো হয়। ঠিক আছে, দেখো এবার বোঝা যাচ্ছে। তাহলে দেখো, এই যে কোডটা হলো, এরপরে আমরা কি করি, দুটো কয়েল নিই। একটা হচ্ছে এই দিকে, যেটাকে আমরা বলি ইনপুট, যেটাকে আমরা বলছি কি ইনপুট, এটাকে আমরা ধরো বলছি ইনপুট। এইদিকে ঢুকে গেল আরেকটা, এটাকে বের করে দিলাম। ঠিক আছে, তাহলে এইদিকে ধরো আমরা ইনপুট কারেন্ট দিলাম আইপি। ঠিক আছে, ইনপুট সাইডটাকে আমরা পি দিয়ে লিখবো, আউটপুট সাইডটাতে ওটা সেকেন্ডারি কয়েল, ওটাকে এস দিয়ে লিখতে হবে, বা আউটপুটটা আমি আপাতত দেখা যাক কী লিখি। তো এখানে কী হচ্ছে, দেখো, এইখানে আমাদের একটা কয়েল থাকলো, বেশ। এইখানে ফ্লাক্সের চেঞ্জ হবে, এখানে কী করবো আমরা, একটা এসি ভোল্টেজ, একটা এসি কারেন্টের একটা সাপ্লাই আমরা নিয়ে নেবো। তার মানে কি, সেটা প্লাস মাইনাস বারবার তার ডিরেকশন চেঞ্জ হচ্ছে, তার মানে এখানে ফ্লাক্সের চেঞ্জ হবে। তাহলে সেই যে ফ্লাক্সের চেঞ্জটা হচ্ছে, সেই ম্যাগনেটিক ফিল্ড লাইন্সটা, যেহেতু সফট আয়রন কোর রয়েছে, অটোমেটিক ম্যাগনেটিক ফিল্ড লাইন্সটা সব এইটার ভেতর দিয়ে ঘুরতে থাকবে। তাহলে এইটার ভেতর দিয়ে যখন ঘুরবে, এইখানে যদি আমরা একটা সেকেন্ডারি কয়েল রাখি, তখন সেইটার ভেতর দিয়ে, ওই কয়েলের মধ্যে দিয়ে ফ্লাক্সটা ঘুরবে। আর যেহেতু অল্টারনেটিং কারেন্ট, তাহলে সেই কারেন্টটা বারবার ডিরেকশন চেঞ্জ করার ফলে কী হচ্ছে, ফ্লাক্সেরও চেঞ্জ হয়ে যাচ্ছে একটা। আমরা কি জানতাম
যে ই ইকুয়ালস টু ইএমএফ ইন্ডিউসড ই ইকুয়ালস টু কী জানি আমরা, এটা পড়েছ, মাইনাস সাইন কামস ফ্রম লেন্স ল ডেল্টা ফাই বাই ডেল্টা টি, ফ্যারাডেজ ল, চেঞ্জ অফ ফ্লাক্স এটা ছিল, আর এখানে তোমার মাইনাস সাইনটা আসে লেঞ্জের ল থেকে, এগুলো আগে আমরা পড়েছি। তো এখানে যদি আমরা এরকম একটা কয়েল নিয়ে পড়েছি তো সিঙ্গেল, তার জন্য আমরা ডেল্টা ফাই ডেল্টা টি লিখেছি। আমি যদি এখানে একটা এন লিখে দিই, দেখো তোমাদের কারো কোনো আপত্তি থাকবে না, কারণ এনটা লিখে দিলাম মানে কি বোঝালো, যে যদি নাম্বার অফ টার্নস এন থাকতো, একটা কয়েল নিয়ে বললে তখন ডেল্টা ফাই ডেল্টা টি, এখানে যদি নাম্বার অফ কয়েলস যদি এন থাকতো, নাম্বার অফ টার্নস, তাহলে ওখানে এন দিয়ে দিলাম। তো এখন দেখো বেঞ্চ খুব নড়ছে, খুব মুশকিল। তো এখন দেখো এখানে কি করব, আমরা এইখানে আরেকটা এরকম এই দিকটায় সেকেন্ডারি কয়েল লাগিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কি আমাদের আউটপুট, এটা হচ্ছে কি আমাদের আউটপুট, ঠিক আছে। তার মানে এখানে আউটপুট, এখানে আমরা কোনো লোড রাখতে পারবো, কোনো কিছু জিনিস যেটা চালাতে হবে, তাহলে এটাকে আমরা বললাম আইএস, যে এখানে কারেন্টটা পাবো সেটাকে বললাম আইএস, ঠিক আছে। তো এবারে দেখো কারেন্টের কী ডিরেকশনে পাবো সেটা আলাদা ব্যাপার, সেটা তো আবার লটা অ্যাপ্লাই করলেই হবে। আলটিমেট আমরা তো পাবো ওখানে একটা ইএমএফ, একটা ভোল্টেজ বা কারেন্ট পাবো। তো দেখো এখানে এই কারেন্টটা যাচ্ছে, এই কারেন্টটা যাচ্ছে, এখানে আমরা ডিরেকশন ব্যাপারে এই মুহূর্তে কোনো আলোচনা করছি না, ডিরেকশনের কেসটার থেকে আগে টপিকটা পড়া দরকার। তো এটা ধরো আমাদের বললাম, এখানে আমরা একটা পাওয়ার, ইনপুট পাওয়ার যেটা দিলাম সেটা পিআই, আউটপুট পাওয়ার যেটা পাচ্ছি আমরা সেটা পিও বললাম, ঠিক আছে। এরপরে দেখো এখানে যেটা ইনপুট, এই যে কারেন্টটা দিয়েছি তার জন্য এখানে একটা ইএমএফ ইন্ডিউস হচ্ছে, তো অবশ্যই সেই ইএমএফটা ইন্ডিউস হয়েই তো এখানে ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে, সেই ফ্লাক্সটা এইদিকে ফিল্ড লাইন্সগুলো ঘুরছে, এখানে আমরা আবার আউটপুট পাচ্ছি, এটা বললাম। তাহলে এখানের যে ইএমএফটা সেটাকে আমরা ইপি বললাম, এদিকের যে ইএমএফটা পাবো সেটাকে আমরা ইএস বললাম। দেখো আশা করি কোনো কিছু অসুবিধা হবে না। এবারে দেখো এটা কি কখনো হতে পারে যে আমরা যা ইনপুট পাওয়ার দিলাম আউটপুট পাওয়ার তার থেকে বেশি হয়ে যাবে? এটা কখনোই বাস্তবে হতে পারে না, তাহলে তো সব পরিবেশের ব্যালেন্সটাই তো থাকবে না, এনভায়রনমেন্টের ব্যালেন্সটাই থাকবে না। তো তার মানে দেখো আমরা ফর আইডিয়াল কেস আমরা বলতে পারবো, ফর আইডিয়াল ট্রান্সফরমার যেখানে কোনো রকমের এনার্জি লস হচ্ছে না, ফর আইডিয়াল ট্রান্সফরমার, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে পিআই ইকুয়ালস টু পিও, যা ইনপুট পাওয়ার তাই আউটপুট পাওয়ার, এটা বলতে পারবো। তো ইনপুট পাওয়ার মানে আমরা কি জানি, পি ইকুয়ালস টু ভিআই, এখানে লিখেছিলাম দেখো পি ইকুয়ালস টু ভিআই। তাহলে পি ইকুয়ালস টু ভিআই হলে আমাদের এখানে কি দেখতে পাচ্ছি আমরা, এটা ইপি ইন্টু আইপি সমান, এখানে পিওতে আমরা লিখতে পারবো কি ইএস ইন্টু আইএস, এটা বলতে পারবো। দেখো এখন দেখো তাহলে আমরা কি বলতে পারছি, দেখো ইএস, এই জায়গা থেকে দেখো ইএস বাই ইপি, ইএস বাই ইপি, ইএস বাই ইপি, তাহলে আইপি এখানে রইলো, আইএস এই দিকে এলো, তাহলে আইপি বাই আইএস। এই রিলেশনটা কি বোঝাতে চাইলাম, দেখো যেটা আমরা প্রথমে বলেছিলাম সেই জিনিসটাই বোঝাতে চাইলাম এর মাধ্যমে, যে ইএমএফটা আমরা পাবো, দ্যাট ইএমএফ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য কারেন্ট। ক্লিয়ার? এখানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, তার কারণ হচ্ছে দেখো এখানে ইএস আছে, এখানে আইএস আছে, এখানে ইপি আছে, এখানে আইপি আছে, তাহলে একটা যদি কমে একটা বাড়বে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আমরা যদি এখানে বেশি ভোল্টেজ পেতে চাই, এখানে যা ভোল্টেজ আছে তার থেকে যদি বেশি ভোল্টেজ পেতে চাই, তার মানে এখানে কারেন্টটা ডাউন হয়ে যাবে, ঠিক আছে। আবার যদি আমরা এখানে কম ভোল্টেজ পেতে চাই, তখন এখানে কারেন্টটা বেশি হয়ে যাবে। এটা এই রিলেশনের মাধ্যমে বোঝা গেল। চলো আরেকটা আমরা এই রিলেশনটার মাধ্যমে দেখি, এদিকে যেটা লিখেছি, তাহলে ই ইকুয়ালস টু মাইনাস এন ডেল্টা ফাই ডেল্টা টি যদি হয়, আশা করি দেখো এখানে বোঝা যাচ্ছে। এই জায়গাটা আরেকটু তোমাদেরকে বলে দিই, যে এখানে বলবে যে স্যার ফ্লাক্সটা কীভাবে আসছে, কী হচ্ছে। দেখো তুমি তার জন্য রাইট হ্যান্ডের ওই রুলটা লাগাও। এখানে দেখো কারেন্টগুলো এইদিকে যাচ্ছে, কারেন্টগুলো যদি এইদিকে যায়, এমনি করে হাতটা গোটালাম, দেখো হাতের বুড়ো আঙুলটা কোন দিকে আসছে, নিচের দিকে। হাতটা এই যে দেখো কারেন্টের ডিরেকশনটা দেখে নাও, কারেন্টের ডিরেকশনটা এইদিকে, তাহলে ওই বরাবরই আমি হাতটা দিলাম, বুড়ো আঙুলটা দেখো তলার দিকে আসছে, দ্যাট ইজ নর্থ পোল। তার মানে এই দিকটাতে যেন নর্থ পোল, ফিল্ড লাইন্সগুলো যেন এইভাবে আসছে, ফিল্ড লাইন্সগুলো যেন এইভাবে আসছে, ঠিক আছে। তাহলে এইখান থেকে কী হচ্ছে, এটা যেহেতু সফট আয়রন কোর রয়েছে, তাহলে ফিল্ড লাইন্স টানা হয়ে এর ভেতর দিয়েই ঘুরবে, এর ভেতর দিয়েই ঘুরবে এইভাবে ফিল্ড লাইন্সগুলো, এগুলো ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো এর ভেতর দিয়ে চলে যাচ্ছে। দেখো এবার বোঝা গেল যে ফিল্ড লাইন্সটা কী করে স্যার পাস করছে, ওটা বুঝতে পারছিলাম না কী বলছেন। দেখো ফিল্ড লাইন্স এর ভেতর দিয়ে পাস করছে, যে কারণে আমাদের সফট আয়রন কোর নেওয়া। এই বলতে বলতে বলে রাখি যে সফট আয়রন কোরগুলোর মধ্যে যে এরকমভাবে বললেন যে ইনসুলেটিং প্লেট করা থাকে, কেন ইনসুলেটিং প্লেট না দিলেই বা কী প্রবলেম হতো? ইনসুলেটিং প্লেট না দিলে যেটা হতো, এখানে যে এই ম্যাগনেটিক ফ্লাক্সটা তৈরি হচ্ছে, এই ফ্লাক্সটার জন্য তখন কী হতো, এর নিজের ভেতরে একটা কারেন্ট তৈরি হয়ে যেত। এর নিজের ভেতরে যদি একটা কারেন্ট তৈরি হয়, সেখানে একটা পাওয়ার লস হবে, এবং সেই কারেন্টটাকে বলা হয় এডি কারেন্ট। তো ওই এডি কারেন্ট লসটাকে কমানোর জন্যই, মানে এডি কারেন্ট লসটাকে একদম মিনিমাইজ করার জন্য এটাকে ইনসুলেটিং প্লেট দিয়ে, প্রত্যেকটা প্লেট একদম সেই যেটা বললাম এই ছবিটা দেখেই বোঝা যাচ্ছে যে একটা একটা করে প্লেট আছে পরপর, প্রত্যেকটা প্লেটেরই মাঝখানটায় ফুটো আছে এরকমভাবে, দিয়ে সেটাকে সেট করে একসাথে এরকম চেপকে বসানো হয়েছে। ধরো
তো এই হলো গল্প। তো এখন এই ফর্মুলাটা এই ইনডিউসড ইএমএফের ফর্মুলাটা যদি আমরা প্রাইমারি সাইডে লাগাই তাহলে আমরা কি বলতে পারবো দেখো তো, ইপি সমান মাইনাস, এনটার কথা বলি, নাম্বার অফ টার্নস, এইদিকে আমি ধরলাম দুদিকে নাম্বার অফ টার্নসের কিন্তু হেরফের থাকবে অবভিয়াসলি, তো সেটাই তো কাজ, মেন নাম্বার অফ টার্নসটা নিয়েই কাজ। এদিকে এনপি, এইদিকে দেখো আমি এনএস দিলাম, এদিকে নাম্বার অফ টার্নস ধরলাম আমি এনএস। নাম্বার অফ টার্নস কোথায় কেমন হলে স্টেপ আপ স্টেপ ডাউন সেটা আমি সব এক্সপ্লেন করে দিচ্ছি। তাহলে ইপির জায়গায় আমি কি বসাতে পারবো, এদিকে যেটা ইপি, এই ফর্মুলা অনুযায়ী দেখো এনপি ডেল্টা ফাই ডেল্টা টি, আর ইএসের জায়গায় বসাতে পারবো কি, মাইনাস এনএস ডেল্টা ফাই ডেল্টা টি। বলবে স্যার সব বুঝলাম, এটা ইপি, এটা এনপি, এটা ইএস এনএস, কিন্তু ডেল্টা ফাই ডেল্টা টিটা কারোর বেলায় পাল্টালেন না। এটা প্রাইমারির ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করলেন, প্রাইমারি কয়েলের জন্য, এইটা সেকেন্ডারি কয়েলের জন্য অ্যাপ্লাই করলেন, কিন্তু ডেল্টা ফাই ডেল্টা টিটা কেন কোনো চেঞ্জ হলো না কারোর জন্য? তো সেটা একটা কারণ কি, দেখো এখানে যে পরিমাণ ফ্লাক্সটা, সেই গোটা ফ্লাক্সটাই তো পুরোটাই এর মধ্যে দিয়ে যাচ্ছে, কথাটা বোঝা গেল? এখানে যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে সেই ফ্লাক্সটা পুরোটাই সেকেন্ডারি কয়েলের ভেতর দিয়ে পাস করছে, যে কারণে তার মানে কি, এখানে যেটা ম্যাগনেটিক ফিল্ড, আমরা ফ্লাক্স মানে কি জানি, ফাই ইকুয়ালস টু বি ডট এ, এটা আমরা পড়েছিলাম। তো এখানে এ মানে এরিয়া অফ ক্রস সেকশন, এই দিকটারও যা আছে দেখো এই দিকটারও তাই আছে, মানে আমরা যে কাঠামোটা বানাচ্ছি তো সেইটার দুদিকেরই এরিয়া সেম। আর যে ফ্লাক্স তো তৈরি হয় ম্যাগনেটিক ফিল্ড থেকেই, তাহলে যে ম্যাগনেটিক ফিল্ডটা ফ্লাক্স সেম, মানে ম্যাগনেটিক ফিল্ডটা মানে নাম্বার অফ লাইন্স থেকেই, তাহলে নাম্বার অফ লাইন্স এর মধ্যে দিয়েও যা বেরোচ্ছে এর মধ্যেও তাই, তাহলে নাম্বার অফ লাইন্স সেম মানে ম্যাগনেটিক ফিল্ডও সেম, তাহলে ফাই ইকুয়ালস টু বি ডট এ, দুজনের জন্যই ফাই সেম, ম্যাগনেটিক ফ্লাক্স সেম, ডেল ফাই ডেল টি দুজনের জন্য সেম। আশা করি বোঝা গেছে, খুব স্পিডে বলে ফেলছি না কি রে? আচ্ছা, তাহলে আমি যদি এটাকে করি ইএস বাই ইপি, বুঝতে না পারলে যে জায়গাটায় সব কথা বলছি কিছু আশা করি মিস যাবে না, তো অসুবিধা হলে রিপিট আরেকবার ওটা দেখে নেবে ফট করে চালিয়ে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, মাইনাস এনএস ডেল্টা ফাই বাই ডেল্টা টি বাই মাইনাস এনপি ডেল্টা ফাই বাই ডেল্টা টি। ডেল্টা ফাই বাই ডেল্টা টি কেটে গেল, মাইনাস মাইনাস কেটে গেল, দেখো কী পড়ে রইল, ইএস বাই ইপি ইকুয়ালস টু এনএস বাই এনপি। দেখো কীরকম মজার ব্যাপারটা পাওয়া যাচ্ছে, দেখো হেভি মজা এটা, দেখো কী মজার ব্যাপার এখানে আমরা পেলাম। এখানে দেখো যেখানে এস আছে সেখানে পি, ঠিক আছে, আর যেখানে পি আছে সেখানে এস। আচ্ছা, তাহলে কি ব্যাপারটা দাঁড়িয়ে গেল দেখো, নাম্বার অফ টার্নস, দাঁড়াও আমি এই জায়গাটায় দেখছি, এখানটাতে কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে ইএস বাই, এখানে আমরা কি বলতে পারলাম যে এটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু এন, এইটাই মেন হচ্ছে ব্যাপার। এখানে দেখো ইএমএফ যেটা সেটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ টার্নস চলে আসছে, কারণ যেখানে এস আছে সেখানে এস আছে, এস এর সাথে পি বলছিলাম, ভুল সরি, এখানে যেখানে এস আছে উপরে দেখো এখানে এস আছে, যেখানে পি আছে সেখানেই পি আছে, ঠিক আছে, তার মানে এটা ডিরেক্টলি প্রপোর্শনাল। এরপরে দেখো, আর এখানে কী ছিল, এখানে এস এখানে পি, ওই জন্য এটা ইনভার্সলি প্রপোর্শন ছিল। আচ্ছা, আরেকটা ব্যাপার এখানে জেনে রাখা ভালো, হোয়াট ইজ ট্রান্সফরমেশন রেশিও, এন ইকুয়ালস টু এই এনএস নাম্বার অফ টার্নস ইন সেকেন্ডারি কয়েল বাই নাম্বার অফ টার্নস ইন প্রাইমারি কয়েল, দিস ইজ কল্ড ট্রান্সফরমেশন রেশিও, আর কোথাও থাকে ট্রান্স রেশিও, জানি না কী লেখা আছে দেখে নেবে। এটা হচ্ছে ট্রান্সফরমেশন, মানে যেহেতু ট্রান্সফরমেশন একটা ব্যাপারটা তো বোঝাই যাচ্ছে, ট্রান্সফরমার নাম থেকেই সব চলে আসছে, ট্রান্সফরমেশন রেশিও, আর এটাকে টার্নস রেশিও বলা হয়, TURNS, টার্নস রেশিও কেন, এই যে নাম্বার অফ টার্নসের যে রেশিও, নাম্বার অফ টার্নস ইন সেকেন্ডারি কয়েল, সেকেন্ডারিটাই ওপরে থাকবে, কারণ রিলেটিভ টু প্রাইমারি, এটাই তো আমাকে ভাবতে হচ্ছে, কারণ আর এবং ক্যালকুলেশন ওটা আসছে, আর বাস্তবে সেটাই রিলেটিভ টু প্রাইমারি, আমরা তো ইনপুট তো এই জায়গায়, ইনপুটের পর তো আউটপুট পাওয়ার গল্প, হ্যাঁ, তাহলে সেই গোটা জিনিসটা ম্যাচ করে গেল, ওপরে NS বাই NP। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে ইএমএফ যেটা ইনডিউসড ইএমএফ সেটা নাম্বার অফ টার্নসের সাথে কিন্তু প্রপোর্শনাল। তাহলে এখানে যদি আমরা স্টেপ আপ করতে চাই, যদি আমরা ইএমএফ বাড়াতে চাই, দেয়ারফর নাম্বার অফ টার্নস মাস্ট বি গ্রেটার দেন নাম্বার অফ টার্নস ইন সেকেন্ডারি কয়েল মাস্ট বি গ্রেটার দেন নাম্বার অফ টার্নস ইন প্রাইমারি কয়েল। তার মানে এইটা হচ্ছে কেস। স্টেপ আপের জন্য কী হবে, NS গ্রেটার দেন NP। তার মানে সেই ক্ষেত্রে আমরা কি পেলাম, সেই ক্ষেত্রে আমাদের ইএমএফ বাড়বে, ভোল্টেজ লিখলাম, কারেন্ট কমবে, ঠিক আছে। স্টেপ ডাউনের ক্ষেত্রে কি হবে, স্টেপ ডাউন, দেখো তাহলে আমাকে নাম্বার অফ টার্নস এখানে কমাতে হবে, এটার তুলনায়, তবে গিয়ে এটা লেস দেন 1 ব্যাপারটা আসবে, আর নাহলে তো গ্রেটার দেন 1 হলে তো স্টেপ আপ নামটা বুঝতেই পারছো, অ্যাকর্ডিং টু ভোল্টেজ। তাহলে সেই ভোল্টেজের হিসাবে আমরা যদি বলি এখানে নাম্বার অফ টার্নস, তাহলে এখানে কি হতে হবে, NS লেস দেন NP। তার মানে সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, ভোল্টেজ ডাউন আর কারেন্ট
ম্যাক্সিমাম, এটা একটা আচ্ছা এই তিনটেকে আমি এক জায়গায় করে লিখে দিচ্ছি, আরও বুঝতে সুবিধা হবে। এন ইকুয়ালস টু দেখো নাম্বার অফ, এই যে টার্নস রেশিও এন ইকুয়ালস টু, এটা মানেই দাঁড়াচ্ছে এনএস বাই এনপি, আর এটা মানেই হচ্ছে গিয়ে দেখো এনএস বাই এনপি, এনএস বাই এনপি মানে কী ছিল, ইএস বাই ইপি, এনএস বাই এনপি মানে ইএস বাই ইপি, আবার এইখানে ইএস বাই ইপি মানেই হচ্ছে গিয়ে আইপি বাই আইএস, পুরোটাকে যদি একসাথে লিখি দেখো তাহলে এনএস বাই এনপি মানেই ইএস বাই ইপি, তো এখানে করা আছে ইএস বাই ইপি, আর ইএস বাই ইপি মানেই আইপি বাই আইএস। পুরো রেশিওটাকে এক জায়গায় রইলো, যা খুশি জিনিস যা ইচ্ছা এই গোটা রেশিওটা যদি মাথায় থাকে সবটা করতে পারবে। যে নাম্বার অফ টার্নস যে কোনো নিউমেরিক্যালস করা যাবে, নাম্বার অফ টার্নস টার্নস রেশিও ইকুয়ালস টু নাম্বার অফ টার্নস ইন সেকেন্ডারি কয়েল বাই নাম্বার অফ টার্নস ইন প্রাইমারি কয়েল, দ্যাট মিনস ইএমএফ ইন্ডিউসড ইন সেকেন্ডারি কয়েল বাই ইএমএফ ইন প্রাইমারি কয়েল, ওইটাই ইকুয়ালস টু কারেন্ট ইন সেকেন্ডারি প্রাইমারি কয়েল বাই কারেন্ট ইন সেকেন্ডারি কয়েল। আচ্ছা, আর একটা কেস অনেক সময় ধরো থাকতে পারে যে পাওয়ার ক্যালকুলেশনের জন্য, যে ধরো আমরা তো পাওয়ার, এটা আইডিয়াল কেসের জন্য এই গোটা জিনিসটা হলো, ধরো এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি মানে আমরা কী লিখতে পারি, যে এফিসিয়েন্সি অফ এ ট্রান্সফরমার, এফিসিয়েন্সি 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 আমরা কি বলতে পারবো, এফিসিয়েন্সি ইটা ইকুয়ালস টু হচ্ছে পিআই P0 আউটপুট মাইনাস ইনপুট বাই ইনপুট ইন্টু 100%, সরি আউটপুট বাই, এটা না রুকো 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 যারা আউটপুট বাই ইনপুট, ওটা ফ্র্যাকশনাল চেঞ্জ হয়ে যাচ্ছিলো, তো আউটপুট বাই ইনপুট ইন্টু 100%, এই কেসটা আমরা বলতে পারবো। আউটপুট বাই ইনপুট যদি 100, ধরো কোনো একটা তুমি মেশিনে তুমি বললে যে এখানে আমি 100 ট্রান্সফরমার আমি এখানে 100 ওয়াট সাপ্লাই দিলাম, হ্যাঁ এখানে আমি 90 ওয়াট পেলাম, সেরকম ক্ষেত্রে তাহলে কী হবে, পেলাম কত 90 ওয়াট, তাহলে 90 বাই 100 সাপ্লাই দিচ্ছে 100 ইন্টু 100%, এই 100 আর 100 কেটে যাবে, তাহলে এফিসিয়েন্সি কত দাঁড়ালো 90%। কথাটা বুঝতে পারলে, 100 ওয়াট যদি দিই 90 ওয়াট যদি পাই, আর 10 ওয়াট কোনো না কোনোভাবে তো এখানে লস যাবে, আইডিয়ালিটি তো সম্ভব নয়, তো সেই কারণের জন্য এটা বললাম। তো এই ক্ষেত্রে আমরা এটা এফিসিয়েন্সিটাও ক্যালকুলেট করে নিতে পারলাম, ভালো করে দেখে নাও। ট্রান্স রেশিও, হ্যাঁ এখানে আর কিছু বলতে বাকি নেই। ধরো তোমাকে বলা হলো যে আমরা যদি একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার বানাতে চাই তাহলে তখন কেমন কী হবে, এইগুলো তোমাকে যদি বলা হলো যে তখন নাম্বার অফ টার্নস কোন জায়গায় কী হবে, স্টেপ ডাউন ট্রান্সফরমার মানে এই দেখো লিখে দিলাম নাম্বার অফ টার্নস, হ্যাঁ তোমাকে এরকম তোমাকে বলা হলো যে একটা ট্রান্সফরমারে আমরা ইনডিউসড কারেন্টটা বাড়াতে চাই, তার মানেও সেই একই গল্প, যেটা বলা হবে সেটা তুমি এই জিস্ট জায়গাটার মধ্যেই টোটালটা এখান থেকে পেয়ে যাওয়া যাচ্ছে। আচ্ছা, আর কিছু এখানটাতে আর কিছু, ধরো তোমাকে বলা হলো যে আমরা একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার বানাতে চাই, সেক্ষেত্রে আমাদের যে সেকেন্ডারি কয়েলে যে ওয়্যারটা ইউজ করবো তার থিকনেস পাতলা হওয়া চাই না মোটা হওয়া চাই, এরকম ধরনেরও কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে পাতলা হওয়া চাই, দেখো আমরা যদি একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার বানাতে চাই তার মানে সেখানে আমাদের কারেন্টটা অ্যাকচুয়ালি বাড়বে, ঠিক আছে, কারেন্টটা বাড়বে। ট্রান্সফরমারের খাতরা কিন্তু ভোল্টেজ নিয়ে নয়, কারেন্ট নিয়ে। তাহলে কারেন্টটা যদি বাড়ে, কারেন্টটা বাড়লে ঘটনাটা কি দাঁড়িয়ে গেল, আমরা কি জানবো যে এখানে যে হিট প্রডিউসড হবে, হিট প্রডিউসডের গল্পতে আমরা কি জানি I²RT, তাহলে আই যদি বেড়ে যায় তাহলে হিটটা বেশি পরিমাণে প্রডিউস হবে, সেখানে যদি আমরা পাতলা তার ইউজ করি তারটা পুড়ে যেতে পারে, সেই কারণে আমরা একটু মোটা তার ইউজ করব। যদি বলা হয় যে স্টেপ আপ ট্রান্সফরমার বানাবো, তার মানে আমাদের কারেন্ট কমে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের পাতলা তার হলেও কাজ চলে যাচ্ছে, মানে পাতলা তারই ওখানে ইউজ করা যাবে, মোটা তার ইউজ করলেও চাপের কিছু নেই। তো এইগুলো কেমন কারেন্ট যাচ্ছে, আমরা দেখবে বাড়ির যে কোনো ওয়ারিংয়ে কেমন কারেন্ট যাচ্ছে, সেই কারেন্ট কোন জায়গায় কেমন লাগে, যেখানে ফ্রিজ টিজ থাকে সেখানে দেখবে মোটা তার থাকে, কারেন্টের সাপ্লাইটা সেখানে বেশি থাকে, এই সব ব্যাপারগুলো ওই জন্য আরও বিভিন্ন কথা উঠে চলে আসছে। তো এখানে দেখো পুরো ট্রান্সফরমারটা আশা করি ক্লিয়ার হয়ে গেল। এখান থেকে খুটু কোশ্চেন সেগুলো তো বিভিন্ন রকম থাকবেই, সালের কোশ্চেন দেখো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো কেমন কী এসছে, এই জায়গা থেকে অঙ্ক থাকতে পারে। তো নাম্বার অফ টার্নস বের করো, টার্নস রেশিও বার করো এরকম, বা নাম্বার অফ টার্নস প্রাইমারি কয়েলে দিয়ে দিল, টার্নস রেশিওর ভ্যালু দিয়ে দিল, দিয়ে বললো প্রাইমারি কয়েলের মধ্যে কত বা সেকেন্ডারি কয়েলের মধ্যে তাহলে নাম্বার অফ টার্নস কত, ইএমএফ একটা দেওয়া রইলো, এই রেশিওর মধ্যে থেকে সব অঙ্ক এসে যাবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার বুঝতে পারা গেছে। বুঝতে না পারলে আবার আমাকে জানাবে। আর আমি পাতাটা পুরো একটা ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি, পাতাটা পুরো একটা ছবি তুলে পাঠিয়ে দেওয়া হবে। রুকো রুকো রুকো, এটা লাস্ট মোমেন্টে এই জায়গাটাতেও আমি পজ করে তোমরা চাইলে লিখে নিতে পারবে।